বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026। মোট আসন 300। এখন সবচেয়ে আলোচনায় জামায়াত ইসলামী ও এনসিপি কি আসন সমঝোতা করে একসঙ্গে লড়বে? কত আসন ভাগ হবে? এতে সার্বিকভাবে ভোটেই বা কি প্রভাব পড়বে? প্রিয় দর্শক, প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে এই ভোটের অঙ্ক নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এবং আজকের বিশ্লেষণে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়ের সঙ্গে আমি সুব্রত আচার্য। পরমাশিস, প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আমরা গতকাল থেকেই দেখছিলাম বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশ জুড়ে একটি নির্বাচনী আবহাওয়া, নির্বাচনী একটি পরিবেশ সেটি দৃশ্যমান। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতকাল সকালে বাংলাদেশের মাটিতে পা ছোঁয়ার পর থেকেই দৃশ্যপট একেবারেই পাল্টে গিয়েছে। বিশেষ করে গতকাল রাতে আমরা যখন দেখলাম যে জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপি আসন ভাগাভাগির বিষয়ে বেশ ইতিবাচক ভাবে এগিয়েছে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এনসিপি এবং জামায়াত ইসলামী এই জোটের যে সমীকরণ, যেটাই তুমি বিশ্লেষণ করবে, এই সমীকরণে সামগ্রিকভাবে বিএনপির কাছে কতটা চ্যালেঞ্জ বলে তুমি মনে করো? এটা যদি একটু খোলসা করো। তোমাকে আমি এটা একটা ফুটবল খেলা দিয়ে আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করব বা আমাদের দর্শকদের বোঝানোর চেষ্টা করব। আমাদের কলকাতা শহরে তিনটে প্রধান ফুটবল টিম, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান, এবং এরা এই তিনটে দলের যে কোনো একটা দলের সঙ্গে দুটো ছোট দল খেলবে ডিরেক্টলি। এটা রাজনৈতিক মঞ্চে এটা একটু বেমানান হয়ে যাবে। তাই দুটো ছোট দলের থেকে যারা একটু স্ট্র্যাটেজিক্যালি বেটার আছে, তারা সে দুটো ছেলের থেকে ভালো প্লেয়ার বেছে নিয়ে 11 জনের টিম করে ইস্ট বেঙ্গলের সঙ্গে হোক, মোহনবাগানের সঙ্গে হোক বা মোহামেডানের সঙ্গে হোক মুখোমুখি যাবে। তো সেই জায়গা থেকে বিএনপি বা আওয়ামী লীগ, এটা বাংলাদেশের মাটিতে অত্যন্ত বৃহৎ দুটো রাজনৈতিক দল। এই মুহূর্তে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের সমর্থকরা কি করবেন ভোট বাক্সে 12ই ফেব্রুয়ারি, সেটা সময় বলবে। এনসিপি একেবারে নতুন ছাত্র রাজনৈতিক দল এবং জামাত নিষিদ্ধ ছিল। এদের তল কতটা এখন আছে সেটা ওনারা নিজেরাও বোঝার জন্য এরা যৌথ সমীকরণে যাচ্ছে যে একটা বড় টিমের এগেনস্টে খেলার জন্য। আমার মনে হয় না যে বিএনপির কাছে খুব বড় চ্যালেঞ্জ হবে। তারা দীর্ঘদিন বিরোধী জায়গায় থেকেও তারা বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ ছাড়া হয়নি, নিষিদ্ধ হয়নি, তারা অনুশীলন করে গেছে, সেটা প্রকাশ্যে হয়তো আসেনি। তো সেই একটা চাপা অনুশীলন যখন মঞ্চে আসে, বেরিয়ে আসে, তার কি গতি প্রকৃতি হতে পারে সেটা আমরা গতকাল 300 ফিটে দেখেছি। আমার মনে হয় না বিএনপির কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ। আর এমনি বাংলাদেশের যেটা রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের মানুষের যে কালচার, তাদের যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে তাগিদ, যে লড়াই তারা জানে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে বাংলাদেশিরা অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, শুভবুদ্ধি সম্পন্ন। সেটা গ্রাসরুট লেভেল থেকে একেবারে এলিট শ্রেণী পর্যন্ত তারা প্রত্যেকে তাদের অধিকারের কথাটা, আজকে ডিজিটাল মিডিয়ার যুগ, তুমি দেখবে একটা রিক্সা চালক, একটা সিএনজি, একজন আনা জ্বালাও, যেভাবে তারা মানে খুব একটা যুক্তি দিয়ে তারা কথা বোঝায়, আমার মনে হয় না তারা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের থেকে কিছু কম। তো সেই জায়গা থেকে বিএনপির কাছে চ্যালেঞ্জ আমি এই মুহূর্তে মনে করছি না, বাকিটা তো সময় বলবেই। দেখো পরমাশিস, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সেটাকেই সবশেষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন বলে বাংলাদেশের মানুষ মনে করেন এবং আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য। সেই নির্বাচনের অঙ্কটা কি ছিল? আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন, বিএনপি পেয়েছিল 30টি, জামায়াত ইসলামী পেয়েছিল মাত্র 2টি আসন। এখন 2026-এ জামায়াত তার আগের মতো কিন্তু তার অবস্থাতে 2026 সালে যখন জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে তখন কিন্তু তার একটা শক্ত ভিত্তি তৈরি হয়েছে, বিশেষ করে 2024-এর 5 আগস্টের পর, এবং তারা যেভাবে বাংলাদেশে এই তাদের ভাষায় ফ্যাসিস্ট বা অগণতান্ত্রিক একটি সরকারকে ফেলে দেওয়ার জন্য পেছনে ক্রীড়ানকের ভূমিকা পালন করেছে এবং গণঅভ্যুত্থানে তাদের সমর্থক ছাত্র শিবির কিংবা তাদের যে রাজনৈতিক আদর্শগত যে দীক্ষিত যে সংগঠনগুলো আছে, তারা যেভাবে ছদ্মবেশে হোক, যেভাবেই হোক, ছাত্রলীগের অন্দরে ঢুকেই হোক, যেভাবেই বা প্রশাসনের ভেতরে থেকেই হোক, যেভাবে গণঅভ্যুত্থানকে সংঘবদ্ধ করেছে, তাতে করে গণঅভ্যুত্থানের পরবর্তীতে গত 14 মাসে কিন্তু এই দলটির একটি একেবারে প্রচ্ছন্ন প্রভাব আমরা দেখতে পেরেছি। বিশেষ করে এই মুহূর্তে যারা অনেকেই মনে করেন যে সরকারের এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন অর্গানে এই জামায়াত ইসলামীর একটি শক্তিশালী
অবস্থান তৈরি হয়েছে প্রশাসনিক লেভেলে, জুডিশিয়াল সেক্টরে কিংবা জনপ্রশাসন ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই। সুতরাং তাদেরকে এই মুহূর্তে খুব একটা বেশি ছোট দল বা ওই 2008-এর প্রেক্ষাপটে বিবেচনা করা খুবই অবিবেচক সুলভ ধারণা হবে আর কি। শুধু তাই নয়, বিভিন্ন জনমত সমীক্ষাতেও জামায়াতের ভোট সমর্থন এখন 26 থেকে 27% হতে পারে বলেও আভাস মিলেছে। একই সঙ্গে এনসিপি নতুন দল হলেও মাঠে তাদের শক্তিশালী একটি অবস্থান রয়েছে। সেখানেও বিভিন্ন জনমত সমীক্ষাতে উঠে আসে যে তারা কমপক্ষে 5 থেকে 10% ভোট পেতে পারেন। এই যে সামগ্রিকভাবে 2026-এর ভোটের আগে একটা স্পেস, জামায়াত ইসলামী 26% থেকে 27%, এনসিপি 5 থেকে 10%, অর্থাৎ এনসিপি এবং জামাত শিবির মিলে গিয়ে কিন্তু 36 কিংবা 30% ভোটের একটি ক্যালকুলেশন আসছে। এখন তোমার কাছে পরামর্শ হিসেবে প্রশ্ন রাখতে চাই, জামায়াত যদি 2008-এর দুটি আসন থেকে 2026-এ 35টি থেকে 45 আসনের টার্গেটে পৌঁছাতে চায়, আর এনসিপি যদি 50 আসন চেয়ে 30-এ নেমে আসে, তবে ভোটের মাঠে এই সমঝোতা কার জন্য কতটা শক্তি তৈরি করছে বলে তুমি মনে করছো? না, তোমার যে ইকুয়েশন সেটা যদি বলো তাহলে ওরা তো যৌথভাবে গিয়ে 35 থেকে 40% ভোটের জায়গায় যাবে। এখন দেখতে হবে আওয়ামী লীগের কত % ভোট ছিল এবং বিএনপির কতটা ভোট ছিল, এবং এটা তো বুঝতে হবে যে বাংলাদেশের মাটিতে বিএনপি একটা বিরোধী শক্তি। বিরোধী শক্তি তো হারিয়ে যায়নি, একটা গণ অভ্যুত্থান হয়েছে, বিভিন্ন শক্তি, সব শক্তি গিয়ে একটা জায়গায় একত্রিত হয়েছে, কিন্তু বিএনপির ভোটটা বা বিএনপির শক্তিটা তো অবশ্যই আছে। এবং আওয়ামী লীগের কিছু ভুল হয়েছে, সেটা আমার বিশ্বাস বা আমি যেটা মনে করি, কিছু নিরপেক্ষ লোক আওয়ামী লীগকে যারা ভোট দিত তারা এখন কিন্তু আমার ধারণা রাজনৈতিক ভাবে যদি সচেতন হয়ে ভোট দিতে চায়, তাহলে কিন্তু রাজনীতি, এখানে ধর্মের কোনো নীতি নয়, তাহলে সেই ভোট কিন্তু আমার ধারণা বা আমার অভিমত সেটা হচ্ছে বিএনপির ঘাড়ে গিয়ে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ভোটগুলো তাহলে ছাত্র শিবিরের কাছে গিয়ে বা ছাত্র শিবিরের ভোট ব্যাংকে গিয়ে পড়লো কেন পরমেশ? ওটা আবেগ। তাই তুমি বলতে চাও গত কয়েক মাসে সেই দেশ পরিচালনা আর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম এক নয়, ওটা আবেগ। কেন আমি দীর্ঘ 12 বছর ছাত্র রাজনীতি করেছি, আমি পশ্চিমবঙ্গের, বলতে চাইছি না, একটা দলের একটা রাজ্য সম্পাদকের কমিটিতে ছিলাম, কিন্তু ওটা রাজ্য প্রশাসন, ওটা আবেগ, ওটা আবেগ। তুমি জাসুসের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কিছু ছাত্র সমাজকে হয়তো ইয়ে করতে পারে, কিন্তু রাজ্য প্রশাসন আর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন কিন্তু এক নয়, একদম পরিষ্কার বলে দিলাম। ঠিক, সেটা অবশ্যই অনেকেই ওই সময় একটা ধারণা করেছিলেন যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বা খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভোটের যে অঙ্ক বা ভোট দেওয়ার যে প্রবণতা, সেটি সামগ্রিকভাবে জাতীয় নির্বাচনে তার ছায়া ফেলবে। যদিও একটা কথা যখন বলবো তার তো একটা স্ট্র্যাটেজিক্যালি পয়েন্ট থাকবে, যুক্তি থাকবে। শুধু ছাত্ররা যদি আন্দোলন করত, বাংলাদেশের সব পক্ষের মানুষ যদি সমর্থন না করত, তাহলে কি গণবিক্ষোভ হতে পারতো? একদমই নয়, এটা বাস্তবিক, এটা যৌক্তিক। বুঝেছো? ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ধরনের একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই যুক্তি সম্ভবত যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারাও বিলক্ষণ এখন বুঝতে পারছেন যে ছাত্রদের পেছনে একটা বড় জনসমর্থন ছিল, সাধারণ জনগণের সমর্থন ছিল। সেখানে তাদের অভিভাবকরা ছিলেন, রিক্সা চালক থেকে শুরু করে সামাজিক সংস্কারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, গণমাধ্যমের একটি ছোট অংশ হলেও তাদের সমর্থন ছিল, সরকারের অভ্যন্তরে কিছু সমর্থন ছিল, বাইরের দেশের কিছু সমর্থন ছিল। সব মিলিয়ে একটা বড় ছোট ছোট সমর্থন গিয়ে একটা বড় শক্তিতে পরিণত হয় এবং তারপর এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং যেটা হয় সেটা ইতিহাস। এখন আমি যদি রাজনৈতিক সমীক্ষা বলি, রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে তাহলে এনসিপি গোটা ভারত, বাংলাদেশের যে সংসদ নির্বাচন হচ্ছে, গোটা দেশে তাদের দেশের যে কটা সিট আছে সবকটাতেই এককভাবে প্রার্থী দিক না, পারছে না তো। তাহলে কেন তাদের জামায়াত ইসলামের সঙ্গে জোট করতে হচ্ছে, দর কষাকষি করতে হচ্ছে? বিএনপি কি কারোর সঙ্গে জোট করছে না তো। দেখো, এই যে দর কষাকষির যে অঙ্ক বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারছি, সেটি যদি তোমার মাধ্যমে দর্শকদের একটু জানাই যে আমরাও কতটা বিষয়টি হয়তো অবগত রয়েছি। দেখো, আলোচনায় যে সম্ভাব্য অঙ্কগুলো আসছে সেটি হচ্ছে জামায়াত ইসলামী 30 থেকে 35টি আসনে লড়তে চাইতে পারে, এনসিপি 30 থেকে 35 আসন নিয়ে তাদের মধ্যে একটা সমঝোতায় গিয়ে লক হয়ে যাবে। বাকি আসনে জামায়াত সমর্থিত বা অন্যান্য বিরোধী স্বতন্ত্র প্রার্থী থাকতে পারে। মানে সহজ যদি ব্যাখ্যা করা যায় যে এনসিপি
50 আসন দাবি করেছিল। তারা নেগোসিয়েশনে শক্ত দেখাতে চেয়েছে যে তারা 50টি আসনে প্রার্থী দিলে তারা ঠিকঠাক মতো 50টি আসনে থেকে প্রার্থী জিতিয়ে আনতে পারে। জামায়াত অবশ্য 50টি আসন শেষ পর্যন্ত দেবে কিনা সেটা নিশ্চিত নয়। তবে আলোচনার ক্ষেত্রে যেটি মনে করা হচ্ছে যে জামায়াত ইসলামী হয়তো এনসিপি কে 30 থেকে 35টি আসন এর মধ্যে নেগোসিয়েশনে যেতে পারে। এবার মূল কথা কি? মূল কথা, এটা যদি এনসিপি একটা ছোট শরিক, জামায়াত একটি বড় সংগঠিত শক্তি, এই ভোট ট্রান্সফারের সুবিধে যদি জামায়াত ইসলামের দিকে, এখানে এই ছোট শক্তি এবং বড় শক্তি, এই দুটো শক্তি মিলে যদি একটি বড় শক্তিতে রূপান্তরিত হয়, সেই ক্যালকুলেশনের দিকে কিন্তু এগোচ্ছে। এই ভোটের যে অঙ্ক আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানতে পারছি, এই অঙ্ক কিন্তু এখানে পরিষ্কার। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? পরমাশিস দাঁড়ালো হচ্ছে 300 আসনে জামায়াত ইসলামী প্রার্থী, তারা হয়তো জামায়াত ইসলামী প্রার্থী দেবে না। এখানে জামায়াত ইসলামী, তুমি তো জানো জামায়াত ইসলামী এর আগে তাদের ধর্মভিত্তিক আরো 6-7টি দলের সঙ্গে তাদের একটা জোট বা আসন সমঝোতা রয়েছে। তারা তাদের জন্য আসন ছাড়বে, এবং একই সঙ্গে এনসিপির সঙ্গে যদি এই আসন সমঝোতার চুক্তি পাকাপাকি হয়, এনসিপি কেও তারা হয়তো 30 থেকে 35টি আসন ছাড়বে। তাহলে কি দাঁড়ালো? তারা মোটামুটি তাহলে কতগুলো আসনের লক্ষ্যমাত্রা জামায়াত ইসলামী বা এনসিপি এই জোট বা ইসলামপন্থী দলগুলোর মধ্যে কতগুলো আসন তাদের টার্গেটেড আসন পেতে পারে বলে তোমার মনে হয়? কত শতাংশ ভোট? এখানে তুমি যেটা পরিসংখ্যানটা দিলে তাতে তো তোমার এখনো বোঝা যাচ্ছে যে 100 থেকে 150 আসনে তারা জোট করছে। আসন তো 300, মানে 300 যদি হয় তোমাকে 151 পেতে হবে। এবার তারা যদি সে 151 মানে 151 বা 160 বা 170, 151টা সিটে প্রার্থী দিলেই সমষ্টিগত এনসিপি, জামাত এবং জামাত সমর্থিত অন্যান্য দল তারা যদি 151তেই সিট দেয়, যে 151তে তারা জিতবে এমন তো কথা না। তাদের তো সিট সংখ্যা বাড়াতে হবে। প্রত্যেকটা আসনেই তো আসন সংখ্যা তো 300 বললে, তো 300 যদি আসন সংখ্যা হয় তাহলে তো সব জায়গায় প্রার্থী দিতে হবে, জিতে আসতে হবে। জিতে তো তাকে জামায়াত ইসলামী এককভাবে ঠিক কতগুলো আসনে লড়বে সেই তথ্য আমার কাছে এখন পরিষ্কার নয়। কিন্তু জামায়াত ইসলামী, তুমি তো জানো যে 8টি তাদের সমমনা মনস্ক দলের সঙ্গে তাদের ভোটের আসন সমঝোতা হয়েছে, এবং সেই বন্ধু শরিক দলগুলোকেও আসন ছাড়বে কিংবা তাদের সঙ্গে নেগোসিয়েশন হবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে এনসিপির সঙ্গে তাদের এই জোট বা আসন ভাগাভাগি। এনসিপি, জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামী সমমনা আরো কয়েকটি দল, এই দলগুলো 300 আসনের মধ্যে প্রার্থী দিলে মোটামুটি কতগুলো আসনে খুব হাড্ডাহাড্ডি ভাবে লড়াই হতে পারে বলে তুমি মনে করছো? মনে হচ্ছে যে 300 আসনের মধ্যে, যেটা আমার কাছে যে আমি খোঁজ খবর রাখছি, যে এবারের নির্বাচন কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় যাবে। প্রথম কথা, জামাত এতদিন ধরে নিষিদ্ধ ছিল, এই গণ অভ্যুত্থানের পর তারা রাজনীতিতে সক্রিয় হয়েছে এবং তাদের একটা চাপ খুব কম বেশি এই আন্দোলনের সময় ছিল, এবং এই চাপের পর তারা কিন্তু অনেকটাই বেশি রাজনৈতিক মঞ্চে অনেকটা বেশি সজাগ পদচারণা কিন্তু তারা ফেলেছে। সেটা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ক্ষেত্রে তারা মানে তাদের পদচারণা যেমন রয়েছে, তাদের রাজনৈতিক কৌশল তেমন রয়েছে, সেটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আমরা প্রকাশ পেয়েছি। তো সেই জায়গা থেকে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, যদি 300 আসনেও যদি এরা প্রার্থী দিতে পারে, জামাত, শিবির, এনসিপি এবং 8টি রাজনৈতিক দল যারা তাদের সমর্থন করবে, ম্যাক্সিমাম আমার ধারণা, আমার যেটা যতটুকু খোঁজ খবর, হাড্ডাহাড্ডি লড়াই 120 থেকে 140 সিট পর্যন্ত হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনা থাকাটাও স্বাভাবিক। তার কারণ আওয়ামী লীগ এখন নেই, তাদেরকে দমিয়ে রেখেছিল আওয়ামী লীগ, জামাত, শিবিরকে, এবং আওয়ামী লীগের এই স্বৈরাচারী শাসন, যেটা বাংলাদেশের মানুষের কথায় গণবিক্ষোভের মধ্য দিয়ে আমরা দেখেছি, সেখান থেকে এনসিপির উত্থান, সমর্থন তো তাদের একটা ছিলই, আবেগের জন্যই সমর্থন, আবেগটা যখন বাস্তবিক জায়গায় পরিণত হয়েছে তার তো ফল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার এটাও দেখতে হবে যে বিএনপিও তারা একটা বিরোধী রাজনৈতিক দল, প্রধান বিরোধী রাজনৈতিক দল, তারাও চাপা ছিল, কিন্তু দেশ থেকে তাদের পলাতক অবস্থায় থাকতে হয়নি। রাজনীতির মঞ্চে তারাও অত্যন্ত সক্রিয় এবং দায়িত্বশীল রাজনৈতিক দল, তারা দেশটা একসময় পরিচালনা করেছে, তাদের প্রতি মানুষের একটা ভরসা থাকবে। কিন্তু দুটো সরকার দেখার পরেও এই জামাত, শিবির, এই গণ অভ্যুত্থান, এই নতুন ছাত্র দল যে এনসিপি, এদের একটা আবেগ যেমন আছে, এই আবেগকে মানুষ কিন্তু সমর্থন করেছিল সর্বস্তরে। তো স্বাভাবিকভাবেই 120 থেকে 40টা সিটে বিভিন্ন প্রান্তে, সেটা শহর কেন্দ্রিক হতে পারে, প্রান্তিক জেলা হতে পারে, সব জায়গায় কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটাও কম নয়। আমরা একটু যদি এই আসন সমঝোতা হলে কি ঘটতে পারে সেই বিষয়ে যদি একটু আলোচনা করি পয়েন্ট টু পয়েন্টে, সেটা যদি এরকম হয় যে এই যে
দেখো ভোট কিন্তু ভাগ কমে যাবে আসন সমঝোতা হবে, মানে ক্রস ভোটিং কমে আসবে। বিরোধী ভোট এক জায়গায় এলে অনেক কেন্দ্রের লড়াই খুব কাছাকাছি হবে, যেটা তুমি বলছিলে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাঠে এজেন্ট সংগঠন বুথ উপস্থিতি জামায়াতের অনেকটা বেশি, তাই তাদের প্রভাব বিস্তারে সুবিধে হবে। সঙ্গে এনসিপি সীমিত আসনে লড়লে তারা দ্রুত জেতার পেস পাবে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বুদ্ধি সুলভ একটা সিদ্ধান্ত হবে যে তারা কম আসনে টার্গেটেড আসনে লড়বে এবং টার্গেটেড আসনে জিতবে। কিন্তু মনে রাখতে হবে যে সর্বত্র প্রার্থী না থাকলে কিন্তু দলের ভেতরে একটি অভ্যন্তরীণ দল, মানে সব জায়গায় প্রার্থী দাঁড় করানোর পর তাদের যে ফোকাস, সেই ফোকাসটা কিন্তু আরো ছড়িয়ে যাবে। নির্দিষ্ট ফোকাস থেকে তারা লক্ষ্যচ্যুত হবে এবং তাদের হেরে যাওয়ার প্রবণতা অনেকটা বাড়বে। তাহলে রাজনৈতিক বার্তাটা কি যাচ্ছে? জামায়াত চায় নিজের শর্তে আসন নিয়ন্ত্রণ করা, এনসিপি চায় নির্দিষ্ট আসন জেতার নিশ্চয়তা, আর সমঝোতা সম্ভব হলে দলীয় ঐক্য সামলানো এনসিপির জন্য একটা বড় পরীক্ষাও হবে, এটা কিন্তু বলা যায়। তুমি কিভাবে দেখছো? না, সে তো আসন সমঝোতা বিষয় যেটা বললে, আসন সমঝোতা তো একটা কৌশল রাজনীতিতে, ভোট নিজের দিকে ভোট আনা এবং নিজের প্রার্থীকে উইন করানো। এখন প্রশ্ন হচ্ছে আমি কটা সিটে জিতবো, আমি সরকার গঠন করতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন চাইবে একটা সরকার গঠন হোক, দায়িত্বশীল সরকার, এবং একটা যারা দেশটাকে পরিচালনা করতে পারবে। এইবার যদি 300 সিটে যদি এই যৌথ শিবির যদি তারা ঠিকমতো সিট না দিতে পারে, সেটাও কিন্তু তাদের কাছে কিন্তু ভোট পাওয়ার ক্ষেত্রে একটা ব্যাকফুটের জায়গায় যাবে। তোমাকে আমি উদাহরণ দিই যে আমাদের পশ্চিমবঙ্গের একটা মানুষদের ভোটারের একটা ধারণা হয়েছিল দিল্লিতে কংগ্রেস, পশ্চিমবঙ্গে বামেরা। ঠিক তেমনি ভাবে যদি তুমি দেখো যে এই দলটা 300 জায়গায় সিট দিতে পারেনি বা সিট পাওয়ার মতো তাদের যোগ্যতা নেই, বাংলাদেশের মানুষ তো একটু তো ভেবে চিনতে, মানে এত বড় একটা পরিস্থিতির পরে একটা নির্বাচনে ভোট দেবে, তারাও তো ভেবে ভোটটা দেবে। তো সেই জায়গায় যদি তারা প্রকট ভাবে 300 জায়গায় সিট না দিতে পারে, বা সেই সিট দেওয়ার পরেও কিন্তু মানুষ দেখবে যে এরা কি সরকারটা গঠন করতে পারবে, হ্যাঁ বিরোধী শক্তি হয়ে থাকো, সেটাও কিন্তু এনসিপির জন্য অনেকটাই জয়। যে এনসিপি একটা নতুন ছাত্র দল, তারা যদি ঢাকার মানে সংসদে অন্তত 40টা সিট নিয়েও বিজেপি বিরোধী আসনে থাকতে পারে, সংসদে মানে নিজেদের কণ্ঠস্বর উঁচিয়ে বলতে পারে, সেটাও তাদের কাছে কিন্তু একটা নৈতিক জয়। কিন্তু সরকার গঠন করার ক্ষেত্রে কিন্তু মানুষ একটা স্টেবল রাজনৈতিক দলকে দিতে চাইবে, যে যারা 300 জায়গায় সিট দিয়েছে, যাদের কাছে সরকার পরিচালনা করার সুযোগ তারা একসময় পেয়েছে, হ্যাঁ দুর্নীতি হয়েছে, তারাও হেরে গেছে, অন্য রাজনৈতিক দল এসছে, তারাও কি কাজকর্ম করেছে সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। এবং এটা তো ঘটনা, কালকে তারেক রহমান সাহেব যে ঢাকার মাটিতে পা রাখলেন, তাদের যে অস্তিত্ব, তাদের যে জনসমর্থন, তাদের যে আবেগ, গণবিক্ষোভের আবেগটা কিন্তু অন্য জিনিস। কিন্তু তারেক রহমানের আশাটা, এই যে এত মানুষের এবং অন্তর্বর্তী সরকার তারাও কিন্তু ফিল করেছে, তো সেই জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং অবশ্যই কাজ করবে। বা এই কালকের ঘটনার ছাপ কিন্তু একটা বাংলাদেশের ভোটারদের কাছে ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং কাজ করবে বলে এটা আমার অভিমত। জামাত এনসিপি জোটের সম্ভাব্য প্রভাব কি হতে পারে পরমাশিস? আমি তোমার কাছে এই প্রভাব একটু ব্যাখ্যা করার পর প্রশ্নের উত্তর চাইব। জাতীয়ভাবে আওয়ামী লীগের ভোট সমর্থন 35 থেকে 40% ধরে নেওয়া হচ্ছে, যদিও আওয়ামী লীগ দাবি করছে তারা 50%-এর উপরে তাদের ভোট। জামায়াত প্লাস এনসিপি একত্রে যদি 40% ভোট পায়, বিরোধী ভোটকে তারা একত্রিত করতে পারে, তবে কিছু অঞ্চলের ফল উল্টে যেতে পারে। জামায়াতের আসন 2 থেকে বেড়ে 35 থেকে 45 ওঠার সম্ভাবনা আরো শক্ত ভিত্তি পাবে। এবং একই সঙ্গে এনসিপি 30-এ নামলে তাদের ভোট সমর্থনের বেশিরভাগই জামাত কেন্দ্রিক ব্লকে শিফট হতে পারে। এটা যদি সহজভাবে বলি, তাহলে জোট কাজ করলে লাভ জামায়াতের এবং অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে লাভ হবে এনসিপির। তবে চাপ এনসিপির ভেতরে বাড়বে, কারণ এনসিপির অভ্যন্তরে যতটা খবর আমাদের কাছে, যে তারাও সরাসরি জামাতের সঙ্গে এই ভোটের আসন ভাগাভাগি করতে চান না অনেক নেতৃত্ব, এবং ইতিমধ্যেই 2-1 নেতা সম্ভবত পদত্যাগের উদ্যোগও নিয়েছেন এবং ভেতরে ভেতরে একটা উষ্মা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই যে একটা প্রভাব, তুমি যেটা বারবার বলছো যে আওয়ামী লীগের ভোট কাদের ঝুলিতে যাবে, তো এই আওয়ামী লীগের ভোট টার্গেট করে কি এই জামাত এনসিপি জোট ভোটের আসন ভাগাভাগি করছে? দেখো, দুধের অস্তিত্ব এক আর লেবুর অস্তিত্ব এক। সবাই যদি তার আইডেন্টিটি নিয়ে কাজ করতে চায়, তাহলে লেবু বলবে আমি লেবু থাকি, দুধ বলবে আমি দুধ থাকি। দুধ আর লেবু মিলে গেলে কি হয়? ছানা তৈরি হয়। সেই জায়গা থেকে জামাত শিবিরের সঙ্গে লেবু মানে এনসিপি যদি যোগসূত্র হয়, সেটা যে সঠিক
হবে দুধ কাটা ছানা হবে, ছানা তৈরির জন্য ছানা করা না, বুঝেছো? তো সেই জায়গা থেকে রাজনৈতিক সমীকরণ, বাস্তবিক দিক থেকে ভোটটা তো আর আবেগের জায়গা না, ভোটটা সরকার গঠন। মানুষ স্টেবল একটা সরকার পেতে চাইছে। মানুষ কেন দ্বন্দ্ব মানুষ তো দেখেছে, দ্বন্দ্ব দেখেছে, মানুষ অবিচার দেখেছে, মানুষ গণতন্ত্র রক্ষা পায়নি দেখেছে, প্রশাসনে দুর্নীতি দেখেছে। মানুষ কিরম ঘেটে দিতে পারে, নির্বাচিত সরকারকে ফেলে দিতে পারে ওই 35%, 50%। আমি তো এখনো বলছি, আওয়ামী লীগ বলছে 50% ভোট আছে, দাঁড়াক না ভোটে। ভোটের রাজনীতিটা অন্য জায়গায়। এই মুহূর্তে বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট দরকার। বাংলাদেশের সাধারণ মানুষ জানে আবেগ দিয়ে ধর্মের এটা ঘটনা, অনেকে ধর্ম নিয়ে লাফাচ্ছে, আমাদের দেশেও ধর্ম নিয়ে অনেকে লাফাচ্ছে। ওটা কিন্তু ভোট বাক্সে কার্যকরী হবে না, ওটা ভোট বাক্সে কার্যকরী হবে না। ধর্ম দিয়ে দেশ চলে না, কোনো দেশই চলে না, আমার দেশও চলে না, বাংলাদেশও চলে না। ধর্ম দিয়ে মানুষের পেট ভরবে না। আমরা কতক্ষণ ঠাকুরের সামনে পুজো করি। একদমই তাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক পরমাশিস খোসরায়। দর্শক, আপনাদের কাছে প্রতিদিনকার মতো আজকে আবেদন যে আমাদের এই মন্তব্যের কোন অংশের সঙ্গে পুরো এই ভিডিও করা মন্তব্যগুলোর সঙ্গে আপনি দ্বিমত পোষণ করছেন কিনা সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। একই সঙ্গে এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তবে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আজকে এই ভিডিওর মাধ্যমে যদি নতুন এই চ্যানেলে আপনি এসে থাকেন, পুরনো ভিডিও দেখে চ্যানেলটি আপনি লাইক বা সাবস্ক্রাইবও করতে পারেন। প্রতিদিনকার মতো আমাদের ভিডিও প্রথমে ইউটিউব এবং পরে আমরা ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। আজকের যে আলোচনা, এই আলোচনার যে নির্যাস সেটি বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই মুহূর্তে আলোচনায় থাকা প্রধান দুটি রাজনৈতিক শক্তি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি, এই দুটো রাজনৈতিক দলের আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা এবং অনেক ক্ষেত্রেই আসন ভাগাভাগির বিষয়ে প্রায় চূড়ান্ত রূপ নিয়েছে বলে আমাদের কাছে খবর। সেই আসন ভাগাভাগি হলে এই রাজনৈতিক দল দুটো তাদের বাংলাদেশের সামগ্রিকভাবে 300 আসনের মধ্যে কতগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং এর পরিপ্রেক্ষিতে আরেক প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির কাছে কতটা চ্যালেঞ্জ হতে পারে সে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আমি পরমাশিস তোমাকে একদম শেষ দিকে দুটো প্রশ্ন করব। একটি হচ্ছে যে এই মুহূর্তে তো নির্বাচনের আবহ পরিবেশ তুমি দেখতে পেয়েছো। বিএনপির নেতা তারেক রহমান তিনি এসেছেন, অন্যদিকে জামায়াত এনসিপি রাজনৈতিকভাবে আসন ভাগাভাগির দিকে এগোচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে গত কয়েকদিনের উদ্বেগ, উৎকণ্ঠা এই সব প্রায় এখন ভোটের যে আবহ বা ভোটের যে বাদদির কাছে এই মুহূর্তে প্ল্যান হতে চলেছে। সুতরাং আমরা দুদিন আগে যে আশঙ্কা প্রকাশ করেছিলাম ভোট কি আদৌ হবে কি হবে না, বাংলাদেশের কয়েকটি ঘটনায় আইন শৃঙ্খলা অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে যে নির্বাচন প্রায় অনিশ্চিত, সে বিষয়ে তুমি কি, তোমার মতামত কি সেটি তুমি বলবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে জামায়াত ইসলামী এবং তাদের সমমনস্ক কয়েকটি রাজনৈতিক দল সঙ্গে এনসিপি যদি শেষ মুহূর্তে আসন ভাগাভাগি করে নির্বাচনী সমঝোতায় পৌঁছায় তাহলে বিএনপির কাছে কতটা চ্যালেঞ্জ হতে পারে সেটা, এই দুটো প্রশ্ন। এক হচ্ছে নির্বাচনের পরিবেশ কি স্বাভাবিক হয়ে গেল? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিএনপির কাছে এনসিপি, জামায়াত ইসলামী বা তাদের সমমনস্ক দলগুলোর আসন ভাগাভাগি যদি পাকাপাকি হয়ে যায় তাহলে বিএনপির কাছে কতটা নির্বাচনী জয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে। এই দুটো প্রশ্ন তুমি নোট করে রাখো, তার উত্তর দেবে। এবার আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু প্রেডিকশন বলবো। 2026-এর 12ই ফেব্রুয়ারি এই যে আসন সমঝোতা হচ্ছে কি হতে পারে? জামাত এনসিপি সমঝোতা করে লড়তেই পারে, এই আলোচনা চলছে। 50 আসন পাওয়া প্রায় অসম্ভব তাদের ক্ষেত্রে, ফলে বাস্তবতার রেঞ্জ 30 থেকে 35-এ নামতে পারে। জামায়াত ইসলামী 35 থেকে 45-এর টার্গেট করে আত্মবিশ্বাসের সঙ্গে এই জোট নিয়ে ভোট ময়দানে লড়তে পারে বিএনপির সঙ্গে। এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ হবে যে ছোট শরিক হয়েও তারা এই বড় ঐক্য জামায়াত ইসলামের যে আসন সমঝোতা, সেই আসন সমঝোতা তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে কিনা, এই সম্ভাবনাগুলো হতে পারে। এবার তুমি বলো, তোমাকে দুটো প্রশ্ন করেছি। প্রথম কথা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করেছে যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন আসন্ন। গত 15 দিন ধরে বাংলাদেশের যে নতুন করে যে উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে, প্রথম হচ্ছে যে হাদিকে
হত্যা করার চেষ্টা এবং শেষ পর্যন্ত সে গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে সে মারা যায়। এবং সে হাদির মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে পরিস্থিতি বাংলাদেশে আমরা দেখেছি, তারপরে ময়মনসিংহের ভালুকায় দীপু দাসের হত্যা, এর মধ্যে রকেট বোমা, কালকেও বোধহয় একটি ঘটনা আরেকজন মারা গেছে, কি মিস্টার মন্ডল, অমৃতা মন্ডল না অমৃত মন্ডল কেউ একজন। তো নির্বাচনের আগে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার কোনো একটা অপশক্তি হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রশাসন, অন্তর্বর্তী সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, যেন তেন প্রকারের নির্বাচনটা করাতেই হবে এবং করতেও হবে, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটা চাইছে। এখন যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাকে রেজিস্ট করা, অবশ্যই সেটা আমি আশাবাদ ব্যক্ত করছি, রেজিস্ট করার জায়গায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সমস্ত মানে প্রশাসনে যেসব পদগুলো আছে, পুলিশ প্রশাসন, ডিজিএফআই, বিজিবি, সব যারা আছে তারা সেটা নিশ্চয়ই, সেনাবাহিনী আছে তারা সেটা দেখবে। তো আর পরবর্তীতে যেটা হচ্ছে যে দেখো, এটা ঘটনা যে একটা আওয়ামী লীগের মতন সরকার, একটা প্রধানমন্ত্রী, গণ অভ্যুত্থান, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ, ছাত্র জনতা একত্রিত হয়েছিল। এই ছাত্র জনতার পাশে বাংলাদেশের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগের কথা অনুযায়ী ষড়যন্ত্রকারী, যারা ষড়যন্ত্র করে ধরেছি, যারা ষড়যন্ত্র করেছে সেই সব মানুষগুলোর চাপ, সবকিছু একটা গণ অভ্যুত্থান হয়েছিল, একটা সরকার উৎখাত হয়ে গেছে। তো বিএনপির কাছে অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ কি, যে আমরা ভোটটা পাবো কিনা। ভোট তারা হয়তো পাবে, কিন্তু এই যে আবেগটা, এই আবেগটা একটা সময় যখন বাস্তবিক ভাবে সেটা তার প্রতিফলন দেখায়, তখন কিন্তু মানুষ পর্যতুস্ত হয়েছে আওয়ামী লীগ সরকার। তো সেই জায়গা থেকে তাদের কাছে যতটা না চ্যালেঞ্জ, অনেক বেশি তাদেরকে সচেতন থাকতে হবে। এই জায়গাটা সচেতন হয়ে, এটাকে তুমি চ্যালেঞ্জ বলো, চ্যালেঞ্জ, এবং এটা তারা সাবধানতা অবলম্বন করবে, সচেতন থাকবে। এবং আমি তোমাকে আগের দিনও বলেছি যে তারা কিন্তু নির্বাচনকে সামনে রেখে অলরেডি কর্মসূচি শুরু করে দিয়েছে। কালকে তারেক রহমানের গণসংবর্ধনা, কিন্তু এটা তাদের জনসমর্থন আছে কিনা বা তাদের লোকবল এখনো আছে কিনা, এটা কিন্তু তারা একটা মোটামুটি প্রেক্ষাপট কালকে সাজিয়ে ফেলেছে, রিহার্সাল হয়ে গেছে। এবং এই রিহার্সাল কিন্তু যারা বাংলাদেশের ভোটার তারা কিন্তু দেখে নিয়েছে। সত্যি কথা বলতে, হাদির জানাজা ছাড়া কোন রাজনৈতিক দলের এখনো পর্যন্ত নির্বাচনের আগে এত বড় তাদের নেতাকে, তার নেতা আসছে বলে তাকে, এটাও কিন্তু একটা এত বড় জনসভা এখনো হয়নি, জনগণের সমাবেশ ঘটাতে পারেনি এটা। তো এটা তারা চ্যালেঞ্জ ধরে নিয়েই কিন্তু তারা এই পরিবেশটা একবার কিন্তু বাংলাদেশের মাটিতে কিন্তু পরিষ্কার করে ফেললো। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, ফাইনালি তো ভোটটা বাংলাদেশের সাধারণ মানুষ দেবে, কে কিসের দ্বারা প্রভাবিত হবে সেটা তার ব্যাপার, কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে এরকমই কিছু প্রভাব বিস্তার করা হয়। এটাই কিন্তু এটাই আসন সমঝোতা হলে বিএনপির কাছে কতটা চ্যালেঞ্জ হিসেবে এনসিপি জামায়াত ইসলামী যদি দেখো, আসন সমঝোতা হলে বিএনপির কাছে চ্যালেঞ্জ তো বটেই। দেখো, শত্রুকে সবসময় বড় আসন দিতে হয়, কিন্তু আমার ধারণা যে তারা সরকার গঠন করতে কতটা করতে পারবে, এইটা চ্যালেঞ্জের জায়গায়, চ্যালেঞ্জ তো অবশ্যই, যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জের জায়গায় রাখতে হয়। তো সেই জায়গা থেকে অবশ্যই তারা চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে, এবং মাঠে তারা কিন্তু অলরেডি নেমে পড়েছে, তারা মুখে বলছে না, মাঠে কিন্তু অলরেডি নেমে পড়েছে। এবং তুমি দেখো, অনেক বেশি কিন্তু তারা ইতিমধ্যেই প্রার্থী, অন্যান্য যে দল আছে তার থেকে অনেক বেশি প্রার্থী তারা দিয়েও ফেলেছে, চ্যালেঞ্জ ধরে নিয়েই এবং নির্বাচনকে তারা সামনে রেখেই একদম তারা কোনো রকম বাধার কাছে নির্বাচনে যেমন তারা হারতেও চায় না, নির্বাচন যাতে কেউ স্তব্ধ করতে না পারে সেটাও তারা হয়তো সরকারের পাশে থেকে সব রকম সহযোগিতা করবে। কেননা দেখেছো যে এই অন্তর্বর্তী সরকারকেই কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে বেশি টানাপোড়েনের পরিস্থিতিতে ছিল কিন্তু বিএনপি, তাদেরকে ঐক্যমত্যে, এমনকি তুমি জানো যে আমরা জানি যে তুমি তো অবশ্যই জানবে যে ডক্টর ইউনূস সাহেবকেও কিন্তু যুক্তরাজ্যে পৌঁছে যেতে হয়েছিল এই তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করতে। তো তারা তো চ্যালেঞ্জ ধরে নিয়ে, এবং এটা তো একটা কাছে মোকা, এটা তো একটা মৌকা তাদের কাছে, যে তারা এই যুদ্ধ জয় তাদেরকে করতেই হবে, নির্বাচনের এই যুদ্ধ জয়, নির্বাচন থেকে তাদের জয় তাদেরকে ফিরিয়ে আনতেই হবে এবং মসনদে বসতেই হবে। মানে শুরুর থেকেই, মানে আমার প্রতিদ্বন্দ্বী যেই হোক না কেন, সুযোগের হাতছাড়া কেউ করতে চায় না। তো সেটা তো তুমি এই মানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা পড়তে হবে না মনে করছো, নাকি এনসিপি জামায়াত ইসলামী জোট হলে বিএনপির কাছে জয়টা একটু চ্যালেঞ্জ হবে, মানে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই তাদেরকে পাশ করতে হবে, উত্তীর্ণ হতে, এটা ভাবছো নাকি? হ্যাঁ, সেটা করতেই হবে। তারা তো গণ অভ্যুত্থানটা দেখেছে যে এই ছাত্র জনতা আর এই জামাত তারা যদি এক হয়,
বললাম না তোমাকে যে একটা তোমাকে প্রথমেই তো বললাম, মোহামেডান, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, তার দুটো ছোট দল, মানে জামাত তো ছোট দল না, জামাত তো চাপা ছিল, এবং এনসিপি, এরা যদি দুটো এক হয় তখন তো সে প্রতিপক্ষ সমান সমান জায়গায় যেতে পারে। তো স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জ নিয়েই তো তারা মাঠে নামবে এবং খেলবে। তো স্বাভাবিকভাবেই মানে একটা চ্যালেঞ্জ তো বটেই। একদমই। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি দীর্ঘ সময় প্রথম কলকাতার দর্শকদের সামনে তুমি মূল্যবান বিশ্লেষণ করলে, এর জন্য তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা। একই সঙ্গে প্রিয় দর্শক, আমরাও নিয়মিতভাবে ভোটের অঙ্ক, ভোটের আসন সংখ্যা বা বাংলাদেশের বিভাগীয় এলাকাগুলোতে কার প্রভাব কতটা, কিভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, এখন গোটা বাংলাদেশ জুড়ে নির্বাচনী আবহ, ভোটের বাদ্যি বেজে যাচ্ছে, আমরাও এই বাদ্যি আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও এই বাদ্যিতে অংশগ্রহণ করব। কারণ আপনারা শুরুতেই জানেন যে আমরা কলকাতায় বসে বাংলাদেশের এবং অভ্যন্তরীণ রাজনীতির যে চিত্র, সেটি সারাদিন সার্বক্ষণিক সব চেষ্টা করি যে আমরাও ফলো করতে, এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়েই কিন্তু আমরা চেষ্টা করি যে ভালো এবং মন্দ সবকিছু মিলিয়েই দিন শেষে আমরা প্রতিবেশী দুই দেশের সাধারণ নাগরিকে সম্পর্ক রাখবো, আপনাদের ভালো মন্দের খোঁজ খবর রাখছি, এটা ভেবেই যে আমি বা আমরা আপনাদের দায়িত্বশীল প্রতিবেশী হতে চেয়েছি বরাবরই। তা শেষ করব আজকের এই বিশ্লেষণ, তথ্যবহুল বিশ্লেষণের শেষ অধ্যায় একদম। এই নির্বাচন হবে সংখ্যার পরীক্ষা, সংগঠনের পরীক্ষা, ভোট ট্রান্সফারের পরীক্ষাও। এটা কোনো তৃতীয় দলীয় ডিল নয়, এটা দুই দলের সমঝোতার একটা ডিল। সেখানে জামায়াত ইসলামী এবং এনসিপি আসন ভাগাভাগি করবে। আর সবচেয়ে বড় সাসপেন্স, সমঝোতা কাগজে হচ্ছে না, ভোটের বাক্সে কতটা কাজ করবে সেটাই কিন্তু দেখার। আমরা এরপর অবশ্যই দেখবার চেষ্টা করব যে কোন কোন এলাকায় এই সমঝোতা সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে, যেটা আমি শুরু থেকেই বলছি। আর আমাদের চোখ থাকবে, আপনারাও চোখ রাখুন, কারণ 2026-এর ফল এখনো পুরো লেখা হয়নি। সেই ফল আস্তে আস্তেই লেখা হবে, এবং সেই ফলের গতিবিধি আপনাদের মাধ্যমে আমরাও একই সঙ্গে সেই গতিবিধির উপর নজর রাখবো। আর আপনাদের নজর থাকবে প্রথম কলকাতার দিকে। চলুন আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।